অনেক ঝড়ের পর কেবল তরুণরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করেছে। তার মধ্যে হঠাৎ করে শোনা যাচ্ছে করোনার আরেকটি ঢেউ নাকি হানা দিতে পারে। এই অবস্থায় তরুণদেরকে ভুলে গেলে হবে না, তাদেরকে সর্বোচ্চ সতর্ক হতে হবে। না, আমরা আর করোনাকে দেখতে চাই না, বরং মুক্তভাবে আমরা তরুণদের কথা বলতে চাই, তরুণদের কথা শুনতে চাই। আর এই কারণেই তরুণদের নিয়ে আমাদের আয়োজন এখন যৌবন যার। আমি আশিকুর রহমান চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই মনে করিয়ে দিতে চাই, তরুণদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান এখন যৌবন যার পাক্ষিকভাবে মঙ্গলবার প্রচারিত হয় সন্ধ্যা ৬টা ৪৫ শুরুতেই থাকছে দেশে দেশে তারুণ্য। বাংলাদেশের রাস্তার পাশে চটপটি ফুচকা খাওয়ার দৃশ্য বেশ পরিচিত। সেই একই দৃশ্যকে বেশ পরিচিত করে তুলেছেন বাংলাদেশের নাইম নিউ ইয়র্কের রাস্তার পাশে। নিউ ইয়র্কের রাস্তার পাশে তার চটপটি ফুচকা যেভাবে বিদেশিরা অস্থির হয়ে খাচ্ছে, সেটা নিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো রীতিমতো খবর প্রচারিত করেছে। আমরা নাইমের এই চটপটি ফুচকা আপনাদেরকে খাওয়াতে পারবো না, তবে দেখাতে পারবো তার এমন ভিন্নধর্মী উদ্যোগকে। নিউ ইয়র্কের রাস্তার পাশে নাইমের চটপটি ফুচকার দোকান টং এনওয়াইসি। নাইমের সেই চটপটি ফুচকা বিদেশিদের যে কতটা জাদু করেছে, সেটা একটি মজার ঘটনা দিয়ে উদাহরণ দেয়া যেতে পারে। স্প্যানিশ একজন লোক রাতে দৌড়তে দৌড়তে আসছে, আমি তখন ক্লোজ করতেছিলাম, এসে খুব রিকোয়েস্ট করতেছে, মাই ফ্রেন্ড ইউ হ্যাভ টু গিভ মি সাম ফুড। আমি তাকে জিজ্ঞেস করলাম, খুব কিউরিয়াস, তার কিউরিয়াসিটি, তার রাশ দেখে যে এরকম করতেছেন কেন। সো সে আমাকে জবাব দিল যে আমি চলে গেছিলাম অলমোস্ট আমার বাসার কাছে, কিন্তু আমি ভুলে গেছিলাম যে এই তোর এই খাবার না নিয়ে গেলে আমার গার্লফ্রেন্ড আমাকে বাসায় উঠতে দেবে না। আমি কই কেন? তা বলে তোর এই খাবার খেয়ে তার এত ভালো লাগছে, এখন তার আমার প্রত্যেক দিন কাজের সময় যাওয়ার সময় আমার নিয়ে যাওয়া লাগে। ওই ঘটনার উদাহরণ থেকে এবার দেখব ভিন্ন একটি দৃশ্য, বিদেশিদের চটপটি ফুচকা অস্থির হয়ে খাওয়ার দৃশ্য। Good or bad? Perfect. Okay, thank you. মাঝে মাঝে অবস্থা এমনও হয়, নাইমের চটপটি ফুচকা খেতে ঘন্টারও বেশি অপেক্ষা করতে হয় বিদেশিদের। তারপরও তারা না খেয়ে যায় না। মানুষ জানতে পারে যে বাংলাদেশি স্ট্রিট ফুড মানে বাংলাদেশি স্ট্রিট ফুড অ্যান্ড ইট হ্যাজ ইজ ওন অথেন্টিসিটি। এইটা ছিল হচ্ছে আমার মোটিভ। আর আমি যে প্রাপ্তিটা পাইছি আজকে দেখেন, আলহামদুলিল্লাহ, আমাকে নিউ ইয়র্ক টাইমসে, এখানে আছে, নিউ ইয়র্ক টাইমসে ফিচার করছে আমাকে দিয়ে ভেন্ডি অ্যাওয়ার্ডে। আমি ভেন্ডি অ্যাওয়ার্ডে মানে আমি সবচেয়ে কম টাইমে, মানে অল্প সময় ব্যবসা করে এখানে আমি ভেন্ডি অ্যাওয়ার্ডে অংশগ্রহণ করছি। আমাকে নিয়ে এইচবিওতে ফিচার করা হইতেছে। নড়াইলের ছেলে নাইম উচ্চশিক্ষার জন্য 2018 সালে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। নাইমের আইডিয়াটি ছিল এরকম, বাংলাদেশের চটপটি ফুচকার মাঝে জাদুকরী একটা স্বাদ রয়েছে। সেই জাদুতেই নাইম কাবু করে ফেলেছেন নিউ ইয়র্কের অসংখ্য মানুষকে। রাত ভরে আমি রান্না করছি, দিন ভরে এসে দোকানদারি করছি। আমার আসলে সবাই বলছে এটা হবে না, আর এটা সম্ভব কিনা। আমি $6 করে এটা ফুচকা বেচবো, যেখানে $6 এক প্লেট বিরিয়ানি পাওয়া যায় এখানে, বা খাবার পাওয়া যায়, অন্যান্য খাবার পাওয়া যায় ইন্ডিয়ান বাংলাদেশি। তো আমার এটাকে মানুষ নিবে কিনা। তো আসলে এই চ্যালেঞ্জটা থেকে এই জিনিসটা আমাকে আরও বেশি মোটিভেটেড করছে। নিউ ইয়র্কের চটপটি ফুচকার এমন জনপ্রিয়তায় নাইমের এই দোকানের 4টি শাখা বিস্তৃত হয়েছে। সবগুলোতেই কারিগর, ওয়েটার হিসেবে আছে 14 জন প্রবাসী বাঙালি আর 3 জন মধ্যপ্রাচ্যের বাসিন্দা। আমার কাছে গ্রোথ বলতে, আমার ব্যবসার পরিধি বলতে, এই যখন যেখানে যাই দেখি যে মানুষ এইটা নিয়ে কথা বলতেছে, এই খাবারটা খাইছে, অনেকে আমাকে চিনে না। আমার এমন হয়েছে যে আমি কোনো এক জায়গায় গেছি নিউ ইয়র্কের থেকে বাইরে, তো যখন সেই মানুষরা শুনছে আমি জ্যাকসন হাইটস থেকে, আমাকে বলতেছে আপনাদের ওইখানে তো অনেক সুন্দর একটা দোকান হয়েছে, চটপটির দোকান, ফুচকা বা বাংলাদেশি স্ট্রিট ফুড বেচে।
তারা কিন্তু জানে না যে এই জিনিসটার মালিক আমি, বা এই জিনিসটা করছি আমি, বা এটা আমার দ্বারা হয়েছে। হ্যাঁ, তো এই যে জিনিসগুলো না, এই যে পাওয়াগুলো, যে মানুষ দূরে গেলেও দূর দূরান্ত থেকে আসে, বা এই যে বলাটা, এইটাই হচ্ছে আমার ব্যবসার গোল। নাইমের এমন ভিন্নধর্মী চেষ্টাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। আমরা কথা দিচ্ছি, আমরা যখনই সুযোগ পাব তখনই নিউ ইয়র্কে গিয়ে নাইমের এমন মজাদার চটপটি ফুচকার স্বাদ অবশ্যই গ্রহণ করব। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি অনুষ্ঠানের পরের সেগমেন্টে, আওয়াজ তোলো। একের পর এক তরুণ শিক্ষার্থীর প্রাণ ঝরছে সড়কে। আমরা জানি না এগুলো শেষ কোথায়। যখন যে ঘটনা ঘটছে আমরা কিছুদিন মনে রাখছি, তারপর ভুলে যাচ্ছি, কিন্তু পরিবারগুলো কখনো কি ভুলতে পারবে? আমরা ওই পরিবারগুলোর পাশে দাঁড়াতে চাই, আওয়াজ তুলতে চাই সড়কে এইসব নির্মমতার বিরুদ্ধে। সব কিছুই হয়তো একসময় থেমে যাবে, কেবল থামবে না এই মায়েদের কান্না। আদরের যে সন্তানকে মায়েরা এক মুহূর্ত চোখের আড়াল হতে দিতে চান না, সেই সন্তানরাই এখন নিয়মিতভাবে মাকে ছেড়ে চলে যাচ্ছে সড়কে নির্মমতার কারণে। উর্মি ও সাদ্দাম ছিল দুই বন্ধু। তারা দুজনেই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মাস্টার্সের শিক্ষার্থী। 25 নভেম্বর মাস্টার্সের শেষ পর্যায়ের পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য একই সিএনজি অটোরিকশায় করে তারা চাঁদপুরের কচুয়া থেকে কলেজের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তাদের সাথে ছিলেন আরেক শিক্ষার্থী রিফাত। কচুয়ার করায়া গ্রামের কাছে বিআরটিসি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ওই 3 শিক্ষার্থী চলে গেলেন ওপারে। অথচ তাদের যাওয়ার কথা ছিল কলেজে, কথা ছিল উচ্চশিক্ষা শেষে সংসারের হাল ধরার। এসব ভেবে এখন পাগল প্রায় উর্মির মা, যিনি তার মেয়ে উর্মিকে আদর করে ডাকতেন নিমাই বলে। আমার বলে ডাকছে, আমি শুনি হলো তো কেই কিছুক্ষণ পরে রাস্তায় গেছি, দেই নাই, নিমাই নাই। নিমাই সিনসি চলে গেছে কোন সময়, নিমাই নাই। আমার নিমাই খুব আদরের আসিল, খুব লক্ষ্মী নিমাই আসিল। আমার সংসারটা জোর করে রাখছে, কত সুন্দর করে রাখছে আমার নিমাই। হে নিমাই মানে আমার সাইডা কেমনে গেল। ভাগ্যের কি নির্মম পরিহাস। উর্মি 8 বছর আগে তার বাবাকে হারায় একই রকম সড়ক দুর্ঘটনায়। বাবাকে হারিয়ে অসহায় হয়ে এই 8 বছর সম্পূর্ণ নিজের চেষ্টায় যখন মাস্টার্সের পরীক্ষা প্রায় শেষ করে এনেছিলেন, তখন সড়কের নির্মমতায় উর্মিকে চলে যেতে হলো ঠিক বাবার মতো করে। মাস্টার্স পাস করবে, সরকারি চাকরি করবে, বিসিএস করবে, তার অনেক স্বপ্ন ছিল। মানে তার এত গুণ যে তার ভিতরে ছিল, তার বাবা মারা যাওয়ার পর পুরা সংসারটা সে মেনটেন করছে, পড়াশোনা ঠিক রাখছে। মাস্টার্সের শেষ পরীক্ষা দিতে যখন সিএনজিতে করে সাদ্দাম যাচ্ছিলেন, তখন তার চোখে মুখে ছিল দীর্ঘদিনের লালিত স্বপ্ন, অভাবের সংসারে হাল ধরার জন্য একটি সরকারি চাকরি পাওয়ার স্বপ্ন। কিন্তু আমাদের সড়কের যে অবস্থা, তাতে শিক্ষার্থীদের স্বপ্ন দেখাটাও যেন এখন পাপ। কত কষ্ট করে পড়াচ্ছে, কত কষ্ট করে উঠে লেখাপড়া করছে, শেষ করিয়া পড়ালেখা আজকে বাবার শেষ লাস্টের দিন কিনলে বাবার এর উঠাইছে। এটা তো বুঝতে পারি না, মনে বুঝাইতে পারি না বাবা। বাবাকে বলেছিল হাত ধরে আর রাস্তা পার করিয়ে দিতে হবে না, এখন একাই পারবো, বড় হয়েছি না। বড় হওয়া সেই সন্তান যে রাস্তা পাড়ি দিতে গিয়ে একেবারে ওপারে চলে যাবে, এমনটা কি আর কোনো বাবা মেনে নিতে পারে? এখন আমার ছেলে তো চলে গেছে, তার স্বপ্ন তো আর আমার স্বপ্ন তখন আমার কাছে রয়ে গেছে, তার কাছে নাই। তার স্বপ্ন না আমার কাছে, এর স্বপ্ন তো আর নাই। আর যে আমার ছেলেকে এইভাবে লাইসেন্সবিহীন গাড়ি চালাই, আমার ছেলেকে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আমি তার উপযুক্ত বিচার চাই। বিয়োগের বিষাদে স্তব্ধ নটরডেম কলেজের নাইমের পরিবার।
মৃত্যুর এই দীর্ঘ মিছিলে কেবল নাইম, উর্মি, সাদ্দাম কিংবা রিফাত নয়, প্রতিনিয়ত যোগ হচ্ছে অসংখ্য তরুণ শিক্ষার্থীর বিয়োগের বেদনা। তাই তো প্রশ্ন, কবে থামবে মৃত্যুর এই মিছিল? ভেবে দেখুন, এই যুগে এসে হঠাৎ করে আপনার সাথে যদি রাজা রানীর দেখা হয়ে যায়, তাহলে বিষয়টি কি হতে পারে? অবশ্যই আপনি ভীষণ অবাক হবেন। এরকম ভীষণ অবাক হতে হলে আপনি চলে আসুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ক্যাম্পাসে। এখানে এসে যে রাজা রানীর সাথে আপনার দেখা মিলবে, তারা কিন্তু এমনি এমনি রাজা রানী হননি, তাদেরকে নির্বাচনের মধ্য দিয়ে রাজা রানী হতে হয়েছে। ক্যাম্পাসের নতুন রাজা রানীকে পেয়ে শিক্ষার্থীরা এখন দারুণ আনন্দে আছেন। ক্যাম্পাসে পা রাখতেই সর্বত্র চোখে পড়ল রাজারানীর ছবি। ছবির রাজারানীর দেখা মিলল বাস্তবে, দেখা গেল রাজারানী সেলফি তুলছেন। অর্থাৎ এ যুগের রাজারানী সেলফি তোলেন। রাজা শিফাত এবং রানী শোভাকে দেখা মাত্র শিক্ষার্থীদের ভিড়। কই না রাজারানীকে ভয় পেয়ে মানুষ একটু দূরত্ব বজায় রাখবে, সেখানে উল্টো রাজারানীকে নিয়ে চলছিল অবাধে হাসি তামাশা। এতটা সখ্যতার কারণ একটাই, রাজারানী এমনি এমনি আসেননি, তাদেরকে শিক্ষার্থীদের কঠিন ভোটের মাধ্যমে নির্বাচিত হতে হয়েছে। আরও যারা রাজারানী হতে চেয়েছিলেন তাদের ছবিগুলো এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সর্বত্র চোখে পড়ছে। আমরা 4 জন ক্যান্ডিডেট নমিনেশনটা নিয়েছিলাম রাজারানীর জন্য, 2 জন রাজা পদপ্রার্থী, 2 জন রানী পদপ্রার্থী। তো এরপরে হচ্ছে যে আমাদের নির্বাচনের ডেট ছিল গত 26শে নভেম্বর। 18 থেকে 20 ঘন্টা নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকতে হতো। এটা মোটামুটি 15 দিন আমরা এই কাজ টোটাল টানা করছি। এটা একদম গণতান্ত্রিক, এখানে গণতন্ত্রের বাইরে কোনো কিছুই নেই, যদিও রাজারানীর কনসেপ্ট। তো এর জন্য হচ্ছে যে আমরা বলে থাকি যে আমাদের র্যাগ প্রোগ্রামের সবচেয়ে বড় মজার অংশ হচ্ছে রাজারানী নির্বাচনটা। এমনকি আমি রাতের বেলা 12টা-1টা বাজেও হচ্ছে গিয়ে লাস্টে যে দিনগুলো ছিল, তখন ছেলেদের যে ম্যাচ থাকে নর্মাল, তো ওরা একসাথে থাকে, আমি ওইখানেও গেছি। তো এই এক্সপিরিয়েন্সগুলো আসলে কখনো ভোলা যাবে না। যখনই হচ্ছে রেজাল্ট অ্যানাউন্স হলো, তখনই সবাই, আমি ভাবতে পারিনি যে এতটা আনন্দে উল্লাসিত হবে। এটা তো জানি, আশেপাশে আমার খুব কাছের বন্ধুবান্ধব ছিল, কিন্তু আমার 5-6 জন বন্ধুবান্ধব জাস্ট ইনস্ট্যান্টলি ওইখানে কান্না করা শুরু করে দিল। আমি এইটা আসলে এক্সপেক্ট করিনি যে এইভাবে ভালোবাসতে পারে। এত কঠিন নির্বাচনের মধ্য দিয়ে যারা রাজারানী হলেন তারা এখন কি করবেন? না, তারা কোনো রাজ্য শাসন করবেন না, বরং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 42তম ব্যাচের সকল বিভাগের সকল বিদায়ী শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হবে এই রাজারানী নেতৃত্বে। প্রথাটির দীর্ঘদিন ধরে ঐতিহ্য হিসেবে চলে আসছে এই ক্যাম্পাসে। প্রতি বছর পড়ালেখা শেষ করা শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় রাজারানী নেতৃত্বে। প্রতিটি ব্যাচের কয়েকদিন ব্যাপী শিক্ষা সমাপনী যত অনুষ্ঠান হয়ে থাকে তার সবকিছুই দেখভাল করতে হয় রাজারানীকে, যেমনটা রাজা শিফাত এবং রানী শোভাকে এখন করতে হচ্ছে। রাজারানী নির্বাচন হওয়ার কারণ, সবচেয়ে বড় কারণ হচ্ছে যে র্যাগকে রিপ্রেজেন্ট করা। অন্য জায়গায় যে বিষয়গুলো দেখা যায় যে একটা ডিপার্টমেন্ট কেন্দ্রিক, একটা ফ্যাকাল্টি কেন্দ্রিক বা একটা ইউনিট কেন্দ্রিক হচ্ছে যে শিক্ষা সমাপনী অনুষ্ঠান করা হয়, শুধুমাত্র আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষা সমাপনী অনুষ্ঠানটা সম্পূর্ণভাবে একটা ব্যাচ কেন্দ্রিক। প্রথম ব্যাচ থেকে শুরু করে ভবিষ্যতে যত ব্যাচ পর্যন্ত আসবে, যুগ যুগান্তরে যেন হচ্ছে আমাদের ব্যাচটাকে মনে রাখে এবং সবসময় আমাদেরকে ধারণ করতে পারি এবং আমরাও যেন ধারণ করতে পারি। সব জায়গায় মিলে আমার মনে হলো যে এই জায়গাটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। অবস্থাটি হয়েছে এরকম, কই না রাজারানীকে খুশি করবে প্রজারা, সেখানে উল্টো রাজারানীকে চিন্তা করতে হচ্ছে কিভাবে সকলকে নেচে গিয়ে খুশি করা যেতে পারে। রানী হিসেবে পারফরমেন্স থাকবে প্রথম দিন, আমাদের 3 দিন প্রোগ্রাম থাকবে। আপাতত এখন পর্যন্ত নির্ধারিত তারিখ হচ্ছে ডিসেম্বরের 23, 24 এবং 25। যদি সব কিছু ঠিক থাকে আমরা এই দিনেই প্রোগ্রামগুলো করব।
প্রথম দিন আমরা হচ্ছে যারা রাজারানী নির্বাচিত হয়েছি এবং যারা আমাদের প্রতিপক্ষ ছিল তারা সবাই মিলে রাজারানীর পোশাকে আমরা হচ্ছে গিয়ে পুরোটা ক্যাম্পাস হচ্ছে বিভিন্নভাবেই আমরা হচ্ছে মুভ করব। সবার একটা এক্সপেকটেশন থাকে যে ব্যাচে কে রাজারানী হলো এবং তাদেরকে সবাই দেখতে চায়, পারফর্মার হিসেবে দেখতে চায়। যেমন আমাদের এখানে অনেক বিশাল একটা দেশ খ্যাত সেলিম আল দ্বীন মুক্তমঞ্চ আছে, তো এইখানে পারফর্ম করাটা এটা অনেক বড় একটা বিষয় এবং এইখানে একটা ব্যাচের রিপ্রেজেন্টেটিভ হিসেবে রানী হিসেবে যদি আমি পারফর্ম করি এর চাইতে আসলে আমার এই পুরো ভার্সিটির লাইফে আর কিছু চাওয়ার নেই। আমাদের যে সাংস্কৃতিক প্রোগ্রামটা থাকে, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, সেইখানে রাজারানীর একটা নাচ, এটা আমাদের এটাও একটা ট্রেডিশনাল। এটা যদি বলি যে আমি নাচ পারি না, করব না, এটা একটা অন্যায়। এটা করাই যাবে না, এটা করতেই হবে, নাচতেই হবে। রাজারানী নির্বাচিত করে প্রতি বছর শিক্ষা সমাপনী অনুষ্ঠানের এই রীতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে চলে আসছে। প্রায় 30 বছর আগে রাজা হয়েছিলেন এরকমই একজনকে পাওয়া গেল ক্যাম্পাসে, যিনি বর্তমানে সেখানকার একজন শিক্ষক। এখন যে যারা এসছেন আর কি এই রাজারানীর পারফর্ম করতে, তারা কিন্তু এখন একটা ভালো সময়। যে সময় আমাদের একটু কনজারভেটিভ ছিলাম, আমরা একটু যে ভয় পেতাম, লুকোচুরি করতাম। যেমন আমার পরিষ্কার মনে আছে, আমার যখন ঘোড়া গাড়িটা যাচ্ছিল আমি রানীর সাথে, তো আমার একজন সম্মানিত শিক্ষক সামনে পড়েছিলেন ডিপার্টমেন্টে, তো আমি ভয়ে বললাম যে ঘোড়ার গাড়ি তাড়াতাড়ি চালাও, তাড়াতাড়ি চালাও। আমি তখন রাজা। এদিকে শিক্ষা সমাপনী অনুষ্ঠানকে সামনে রেখে যত দিন গড়াচ্ছে ততই রাজারানীর ব্যস্ততা বাড়ছে শিক্ষার্থীদের প্রত্যাশা। প্রতি বছরই বড় ভাইয়া আপুদেরকে দেখেছি যে তারা হচ্ছে এরকম নির্বাচন করে, তখন আমাদেরও কিন্তু ইচ্ছা ছিল যে হ্যাঁ আমরাও আমাদের ব্যাচটাও আমরা র্যাগ করবো এবং আমাদের র্যাগের রাজারানীরা হবে হচ্ছে সেরা রাজারানী, এর আগের সেরা মানে ইতিহাসের সেরা রাজারানী। যেমন ব্রিটেনে রানী থাকে, দ্বিতীয় এলিজাবেথ এখনও আছেন, আমরা একইভাবে বলতে চাই যে আমরাও রাজারানী পেয়েছি, তারা এই ধারাবাহিক পরম্পরায় চলবে, পরবর্তী ব্যাচগুলো এভাবে হচ্ছে রাজারানী নির্বাচন করবে। রাজারানীর কাছে আমাদের প্রথম দাবি হচ্ছে যে চমৎকার একটা র্যাগ হোক, দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের কালচারাল প্রোগ্রামে তারা চমৎকার একটা নাচ দিক, যে নাচটায় আমরা বাকি সবাই মুক্তমঞ্চে নাচতে পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ইলেকশনকে কেন্দ্র করে, র্যাগকে কেন্দ্র করে আমরা তো ক্যাম্পাস ছেড়ে যাচ্ছি, যাতে আজ থেকে 15 বছর 20 বছর পরেও এই আমাদের রাজারানী আমাদের এই ব্যাচটাকে প্রতিনিধিত্বের জায়গা থেকে আমাদেরকে এক করে রাখতে পারে। এ যাবৎকালে সবচেয়ে সুন্দর শিক্ষা সমাপনী অনুষ্ঠান উপহার দিতে চান ক্যাম্পাসের বর্তমান রাজারানী। সবশেষে রাজারানীকে সাথে নিয়ে তাদের এমন সুন্দর রাজ্য ঘুরে বেড়ানো, সেটাই বা কম কিসে। প্রেমের টানে মানুষ কত কিছুই না করছে। এই যেমন একজন মেক্সিকান তরুণী, তিনি প্রেমের টানে জামালপুরে চলে এসেছেন সব কিছু ছেড়ে। জামালপুরে এসে তিনি ভার্চুয়াল জগতের মনের মানুষকে বাস্তব জীবনে খুঁজে পেয়ে তাকে বিয়ে করেছেন। বিয়ে করে সেই মনের মানুষকে নিয়ে তিনি এখন মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন গ্রাম বাংলার পথে প্রান্তরে। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশী, আমি চিনি গো। কোথায় মেক্সিকো আর কোথায় জামালপুরের সরিষা বাড়ির প্রত্যন্ত গ্রাম পোগলদিঘা। সেই পোগলদিঘাতে মেক্সিকো থেকে চলে এসেছেন গ্লাডিস নামের এক তরুণী। কারণ একটাই, এই গ্রামে আছে গ্লাডিসের মনের মানুষ রোমান। সেই মনের মানুষকে সাথে নিয়ে মেক্সিকান ওই তরুণী এখন যেন মিশে আছেন সরিষা বাড়ির সরিষা ফুলের মাঝে। সবকিছুই যেন এখন তাদের কাছে স্বপ্নের মতো। তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায়। পোগলদিঘা গ্রামের ছেলে রোমানকে পেতে এবং তাকে বিয়ে করতে মেক্সিকো থেকে কোনো ভিনদেশি তরুণী যে এভাবে চলে আসতে পারেন, সেটা এখনো যেন বিশ্বাস করতে পারছে না গ্রামবাসী। বাড়ির দরজার সামনে মানুষের ভিড় লেগেই থাকে মেক্সিকান তরুণী গ্লাডিসকে এক নজর দেখার জন্য। বউ দেখতে আসছি, মেক্সিকো থেকে আসছে যেহেতু, সেহেতু শুধু শুনি কিন্তু বাস্তবে কখনো দেখি।
তো আজ দেখলাম, দেখে ভালো লাগলো, বউকে দেখেও ভালো লাগলো, আরো বেশি ভালো লাগলো। আমরা খুব কৌতূহলী হয়ে এসেছি দেখার জন্য, দেখে খুব ভালো লাগলো। মেক্সিকো থেকে বাংলাদেশে এসেছে প্রেমের টানে এবং তাদের মুসলিম শরিয়া মোতাবেক তাদের আইনগতভাবে বিবাহ সম্পন্ন হয়েছে। তাদের পরিবার পরিজন মেয়েটিকে সাদরে বরণ করে নিয়েছে। মজার ব্যাপার হলো মেক্সিকান তরুণী গ্লাডিসের সাথে রোমানের পরিচয় হয়েছিল অনলাইনে ইংরেজি প্র্যাকটিস করার ঘটনা থেকে। ইংরেজিতে কথা বলার জন্য আমি একটা বন্ধু খুঁজতেছিলাম, তো এক পর্যায়ে তাকে পেয়ে যাই। আস্তে আস্তে তার সাথে আমরা প্রায় 2.5 বছর যাবত আসলে তার সাথে কথা বলে আসছি। তো এক পর্যায়ে কথা বলতে বলতে এক পর্যায়ে ভালো লাগা, তারপরে ভালোবাসার সৃষ্টি হয়। তো এখন তিনি ইতিমধ্যে আমার সাথে আসলে এক পর্যায়ে বিয়ে করার জন্য ঠিক করি। তো তিনি তার জন্যই আমার বাংলাদেশে তিনি এসেছেন। এখন আমি অনেক খুশি, কারণ অনেক দূর থেকে তিনি আমার এখানে আসছেন। অন্যদিকে ভার্চুয়াল জগৎ থেকে বাস্তব জগতে মনের মানুষকে পেয়ে মেক্সিকান তরুণী গ্লাডিস দারুণ খুশি। তার দেশ মেক্সিকোর সাথে সরিষাবাড়ির যতই দূরত্ব থাকুক, মনের মানুষের সাথে তার কোনোই দূরত্ব নেই। মেক্সিকো থেকে বাংলাদেশে এসেছি রুমানের কাছে। এসেছি তাকে বিয়ে করতে, বিয়েও করেছি। আমি রুমানকে অনেক ভালোবাসি। আমি অনেক ভালো অনুভব করছি। রুমান খুবই ভালো, তাকে পেয়ে আমি সুখী। পারিবারিক এমন বন্ধনের সাথে মোটেও পরিচিত ছিলেন না মেক্সিকান এই নববধূ। বাংলাদেশে এসে প্রত্যন্ত গ্রামের কৃষকের ঘরের পুত্রবধূ হয়ে গ্লাডিস এখন ভিন্ন অনেক কিছুই দেখছেন, আবার শিখছেনও। ছেলেটা এই যে বিদেশে বিয়ে করছে, এখন আমার মেয়ে নাই, এখন এই ছেলের বউয়েরাই আমার মেয়ের মতো। আমরা এবারে মেয়ের মতো দেখবো, আদর করবো। আমরা এয়ারপোর্ট থেকে রিসিভ করি, মেয়ে হিসাবে ভালো, এবং কি আমরা মেনে নিয়েছি। তবে সিনেমার মতো বাস্তবেও এরকম ভিন্ন ধারার প্রেম কাহিনীতে থাকে কিছু বাধা। সেরকমই কিছু বাধা এসেছিল গ্লাডিসের ভাসুর অর্থাৎ রোমানের বড় ভাইয়ের তরফ থেকে। প্রাথমিক দিকে আমরা বিদেশি কোনো ফরেনারের সঙ্গে প্রেম করতে নিষেধ করি। প্রথমের দিকে নিষেধ করার পরেও সে যোগাযোগ চালিয়ে যায়। চালানোর পরে এক পর্যায়ে প্রেমের সম্পর্ক হয়। তাদের সম্পর্ক এত গভীর হয় যে আমরা মেনে নিতে বাধ্য হই। মেক্সিকান তরুণীর সাথে বাংলাদেশের গ্রামের ছেলের এমন ভিন্নধর্মী প্রেম কাহিনী আবারও মনে করিয়ে দিল প্রেম আসলে মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায়। এটা ভার্চুয়াল জগতের সমস্যা না। সমস্যাটি হয় তখনই যখন কেউ নিজের আংশিক সত্যকে পুরো সত্য হিসাবে দেখাতে চায় কিংবা মিথ্যাকে সত্য হিসাবে দেখাতে চায়। সেই আংশিক সত্য বা মিথ্যার উপর নির্ভর করে অনেকেই এখন সম্পর্কে জড়াচ্ছে, আর এতে শেষ পর্যন্ত যা হওয়ার ঠিক তাই হচ্ছে। এরকম অসংখ্য কেস ইদানিং তরুণ তরুণীদের মধ্যে পাচ্ছেন মনোবিজ্ঞানীরা। কেমন আছেন দর্শক? আশা করছি ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় তরুণদের যে ভার্চুয়াল সম্পর্কগুলো হয় সেই বিষয়টি নিয়ে। আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসে যদি আপনাদেরকে বলি, আমার কাছে 21 বছরের একজন তরুণী এসেছেন। ওনার সাথে 6 থেকে 7 মাসের মতো একজনের সাথে যোগাযোগ, দেশের বাইরে ছিলেন উনি, এবং ওনাদের মাঝে খুব গভীর একটা সম্পর্ক হয়। তারপর ওই ভদ্রলোক যখন দেশে এসেছেন তারা বিয়ে করেছেন। বিয়ে করার পরে যেটা হয়েছে, এবং তার আগে কিন্তু তাদের শুধুমাত্র ভার্চুয়াল যোগাযোগই ছিল, ইন পার্সন কখনো তাদের মধ্যে যোগাযোগ হয়নি। ওই তরুণী 3 সপ্তাহের মাঝে আমার কাছে এসেছেন যে উনি খুবই ডিপ্রেস ফিল করছেন, বিশ্বাসভঙ্গ, আশাহত, এমন একটা অনুভূতি নিয়ে উনি এসেছেন, এবং উনি বলছেন উনি ডিভোর্স চাচ্ছেন। উনি কোনোভাবেই এই ব্যক্তিকে তার জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে পারছেন না। আরেকটি ঘটনা বলি, ক্লাস 9-এ পড়ে একজন কিশোরী আমার কাছে এসেছে। সে অত্যন্ত ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। সে কোনোভাবেই তার পড়ালেখায় মনোযোগ দিতে পারছে না, কারণ তারও ঠিক একইভাবে সোশ্যাল মিডিয়াতে একটা সম্পর্কে জড়িয়েছিল। সেই মানুষটি তাকে এতটা মেন্টাল সাপোর্ট দিত, তারা এত দীর্ঘ সময় যোগাযোগ করত,
হঠাৎ করে সেই মানুষটির মাঝে সে পরিবর্তন দেখেছে তারা প্রথম দেখা করতে যাওয়ার পর থেকে। এরকম অসংখ্য ঘটনা এখন আমাদের কাছে রিপোর্ট হচ্ছে। এই যে ভার্চুয়াল রিলেশনশিপ, এই রিলেশনশিপগুলো হয়তো কোনো কোনো ক্ষেত্রে একটা গভীর সম্পর্ক এবং পরিণতির দিকে যেতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা দেখেছি কিশোর তরুণ তরুণীদের জন্য এটা অনেক বড় ক্ষতির কারণও হয়েছে। এর পেছনে মনস্তত্ত্বটা কি সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। মূলত দেখবেন যে আমাদের নিজেদের বাস্তব জীবন যে সম্পর্কগুলো একজনের সাথে বোঝাপড়া হতে কিছু সময় লাগে, কারণ তার সাথে বিশ্বাস, আস্থা, নির্ভরশীলতার একটা ব্যাপার আছে। সেগুলোতে যতটুকু সময় দিতে হয় ভার্চুয়াল রিলেশনশিপে সেই সময়টার প্রয়োজন হয় না। অতি দ্রুত একজন আরেকজনের শুধুমাত্র পজিটিভ পার্টটা, তার মানে একজন ব্যক্তির কি হয় একটা ন্যারো ভিশন হয়ে যায়। সোশ্যাল মিডিয়াতে সে তার হয়তো 50টা ছবি তুলেছে, তার মাঝখানে একটা ছবি যেটা তার বেস্ট ছিল সেই ছবিটা সে দিয়েছে, তার পজিটিভ যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলোকে সে দিচ্ছে, এবং একটা পার্শিয়াল পিকচার প্রেজেন্ট করা হয়, সেটা দেখে আরেকজন ব্যক্তি আকৃষ্ট হচ্ছে। তার মানে যার সাথে সম্পর্কে জড়াচ্ছে তার একটা অংশকে ফোকাস করে সম্পর্কে জড়াচ্ছে, এবং সত্যিকার অর্থে যখন ওই ব্যক্তিকে সে তার জীবনে দেখতে পায়, পুরো ছবিটা যখন তার সামনে আসে তখন হয়তো সে মেনে নিতে পারে না, কারণ তার সম্পর্কটা তৈরি হয়েছিল ওই ক্ষুদ্র একটা অংশের উপরে। খেয়াল করবেন যে কোনোভাবেই সম্পর্কটা শুরু হোক না কেন সেটাতে সবসময় লক্ষ্য করতে হবে যে আমি কি যথেষ্ট জানা বোঝার মাধ্যমে একজন মানুষের প্রতি এগোচ্ছি কিনা। হতেই পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার যোগাযোগ হয়েছে, তারপরেও সেই ব্যক্তি সম্পর্কে কিন্তু আরেকটু ভালোভাবে জানতে হবে, নিজের সেফটিটা এনশিওর করতে হবে, এবং অতি মাত্রায় যদি আমি দেখি যে তার প্রতি আমি আকৃষ্ট হয়ে পড়ছি বা ওই মানুষটি আমাকে চালাতে চাইছে, আমার প্রত্যেকটা ডিসিশন আমার উপর চাপিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে বুঝতে হবে যে আমি একটি আনহেলদি রিলেশনশিপে জড়িয়েছি এবং এটার ভয়াবহ একটা পরিণতিও হতে পারে। সুতরাং আমরা যে কোনো সম্পর্কে জড়িয়ে পড়ার ক্ষেত্রে আরেকটু সতর্ক হব, সচেতন হব, নিজের প্রতি যত্নশীল হব। ভালো থাকবেন। দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। শেষ করার আগে তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, এটি আপনাদেরই অনুষ্ঠান, তাই আপনাদের বেশি বেশি মতামত আশা করছি। মতামত পাঠানোর ঠিকানা এখন যৌবন যার, এই 3টি শব্দের সংক্ষিপ্ত রূপ ejj@ntbbt.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.ntbbt.com। আবার আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব আর ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই আস্থা রাখুন তারুণ্যের শক্তির উপর।